আজকে আমি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বলবো। মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয়, আর মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি কি, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো। তো মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় না, মাইটোসিস কোষ বিভাজন প্রায় সমস্ত ধরনের জীবের যে দেহকোষ রয়েছে সেই দেহকোষে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়। উদ্ভিদের ক্ষেত্রে যেমন ধরো রেণু মাতৃকোষ, অন্যান্য দেহকোষ তো সমস্ত দেহকোষ রয়েইছে, তাছাড়াও রেণু মাতৃকোষ যেগুলো রয়েছে মানে যেখান থেকে রেণু উৎপন্ন হয় সেই রেণু মাতৃকোষেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়। আবার প্রাণীদের ক্ষেত্রে সমস্ত ধরনের দেহকোষের সঙ্গে সঙ্গেই যে জনন মাতৃকোষ রয়েছে, অর্থাৎ যেখান থেকে জনন কোষ উৎপন্ন হয় সেই জনন কোষ উৎপন্নকারী রেণু এই জনন মাতৃকোষেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয়। এবার এই মাইটোসিস কোষ বিভাজনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? মাইটোসিস কোষ বিভাজনের প্রধান বৈশিষ্ট্য হলো যে এটা হচ্ছে একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। কেন পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি? তার কারণ এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই দুটো আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথকভাবে বিভাজিত হয়, তাই এটা হচ্ছে একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। তারপরে ২ নম্বর কি না, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রত্যেক এই দুটো অংশই একবার মাত্র বিভাজিত হয়। ঠিক আছে, একবার বিভাজিত হয় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। ৩ নম্বর কি না, এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে মোট যে অপত্য কোষ, সেই অপত্য কোষ দুটি উৎপন্ন হয়, অর্থাৎ একটি জনিত্রী কোষ থেকে মাইটোসিস কোষ বিভাজনের ফলে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। এটা হলো ৩ নম্বর। ৪ নম্বর কি, ৪ নম্বর হলো যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে জনিত্রী কোষের যত সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্য কোষেও কিন্তু ঠিক তত সংখ্যকই ক্রোমোজোম উপস্থিত থাকে। এটা হলো ৪ নম্বর পয়েন্ট, ৪ নম্বর বৈশিষ্ট্য। ৫ নম্বর বৈশিষ্ট্য হলো যে জনিত্রী কোষে যত সংখ্যক বা যত পরিমাণ ডিএনএ থাকে অপত্য কোষেও কিন্তু সেই পরিমাণই ডিএনএ উপস্থিত হয়। আর ৬ নম্বর হলো জনিত্রী কোষের আকার এবং আকৃতি যেরকম হয়, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কিন্তু যে অপত্য কোষগুলো উৎপন্ন হয় সেই অপত্য কোষেও কিন্তু অপত্য কোষেরও আকার এবং আকৃতি একই রকমের হয়। এই হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবার মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয় না, মাইটোসিস কোষ বিভাজন যেহেতু এটা একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি, তাই প্রথমে নিউক্লিয়াসে বিভাজন হয় অর্থাৎ ক্যারিওকাইনেসিস হয়, এবং তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় অর্থাৎ সাইটোকাইনেসিস হয়। তো প্রথমে আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে জানবো। ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় সেই নিউক্লিয়াসের বিভাজনটাতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিবর্তনগুলো দেখা যায়। সেই পরিবর্তনগুলোকে মাথায় রেখে মাইটোসিসের যে ক্যারিওকাইনেসিস অংশটা রয়েছে সেই ক্যারিওকাইনেসিসকে ৪টে দশায় ভাগ করা হয়েছে। ১ নম্বর হলো প্রোফেজ, ২ নম্বর মেটাফেজ, ৩ নম্বর অ্যানাফেজ এবং ৪ নম্বর হচ্ছে টেলোফেজ। টেলাফেজ নয়, অনেকেই টেলাফেজ লেখো, টেলাফেজ একদমই নয়, টেলোফেজ। তো প্রথম আমি যেটা বলবো সেটা হলো প্রোফেজ দশার বৈশিষ্ট্য বা প্রোফেজ দশার বৈশিষ্ট্য। প্রোফেজ দশাতে কি হয় না, প্রোফেজ দশা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের একদম শুরুর সময়, প্রাথমিক সময়। তো এই প্রোফেজ দশাতে কি থাকে না, ক্রোমোজোম যেগুলো সেই ক্রোমোজোম গঠন কিন্তু তখনও সম্পূর্ণ হয় না। তখন ক্রোমাটিন জালিকাগুলো প্যাঁচানো প্যাঁচানো সরু সুতোর মতো অবস্থায় থাকে, কিন্তু ক্রমশ কি হয়, ক্রোমোজোমগুলোর থেকে মানে ক্রোমাটিন জালিকাগুলো থেকে জল বিয়োজন ঘটতে থাকে এবং ক্রোমাটিন জালিকাগুলো ক্রমশ কুণ্ডলীকৃত হতে থাকে অর্থাৎ পেঁচাতে থাকে। এই জল বিয়োজন এবং কুণ্ডলীকৃত হওয়ার ফলে যে গঠনটা তৈরি হয় তখনই সেটাকে আমরা বলি ক্রোমোজোম। এবং প্রত্যেকটা ক্রোমোজোমে অর্থাৎ ক্রোমাটিন জালিকাগুলো জল বিয়োজন এবং ক্রমশ কুণ্ডলীকৃত হওয়ার ফলে যে গঠনটা তৈরি করছে সেই প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু লম্বালম্বিভাবে দুটো সমান আকৃতির অংশ দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলছি কি ক্রোম্যাটিড। তাহলে প্রতিটি মানে ক্রোমাটিন জালিকা প্রোফেজ দশায় কি হয় না, ক্রোমাটিন জালিকাগুলো জল বিয়োজনের ফলে এবং ক্রমাগত কুণ্ডলীকৃত হওয়ার ফলে
ক্রোমোজোম গঠন করে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত দুটি সমান অংশে লম্বালম্বিভাবে দুটি সমান অংশে বিভক্ত থাকে, যাদেরকে বলা হচ্ছে ক্রোমাটিড। এবং এই যে ঘটনাটা, অর্থাৎ জল বিয়োজন এবং ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে কি ঘনীভবন বা কনডেনসেশন। এটা প্রোফেজ দশার একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি হয়, তারপরে যে নিউক্লিয় পর্দা যেটা রয়েছে বা নিউক্লিয়ার মেমব্রেন যেটা রয়েছে, সেটা ক্রমশ মানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হতে থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হতে হতে একটা সময় সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়। আসলে প্রোফেজ দশার শেষে এবং মেটাফেজ দশার শুরুতে মাঝামাঝি যে সময়কালটা, যেই সময়কালটাকে প্রো মেটাফেজ বলা হচ্ছে, সেই প্রো মেটাফেজ দশায় কি হয় না, এই নিউক্লিয় পর্দা যেটা, সেটা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে যায়। তারপরে 3 নম্বর কি হয়, 3 নম্বর হচ্ছে যে নিউক্লিয়াসের পাশে যে সেন্ট্রোজোম থাকে, সেই সেন্ট্রোজোমে দুটো সেন্ট্রিওল থাকে আমরা জানি। সেই সেন্ট্রিওল দুটো কি হয়, দুটো অপত্য সেন্ট্রিওল উৎপন্ন করে এবং এই যে অপত্য সেন্ট্রিওল দুটো, সেই অপত্য সেন্ট্রিওল দুটো কি হয়, বিপরীত দিকে, মানে প্রথম যে সেন্ট্রোজোমটা যে দিকটায় রয়েছে কোষের, তার বিপরীত দিকে আস্তে আস্তে সরতে শুরু করে। তার মানে এই কোষের দুটো, মানে এটা প্রোফেজের একদম শেষের দিকে কি হয়, কোষের দুটো প্রান্তে বা দুটো দিকে দুটো দুটো করে সেন্ট্রিওল থাকে। এবং তারপরে কি হয় না, সেন্ট্রিওলকে ঘিরে দুদিকের যে সেন্ট্রিওল, যে দুটোকে যখন আর কি সেন্ট্রিওলের অবস্থান যখন ওরকম দুটো নির্দিষ্ট দিকে হয়ে যায়, তখন ওই নির্দিষ্ট দিক দুটোকে বলা হচ্ছে মেরু, কোষের মেরু। তো এই দুটো মেরুতে কি হয়, গুলোকে ঘিরে তারার মতো কতগুলো অংশ আর কি বেরিয়ে আসে, তারার যেরকম রশ্মি আর কি দেখানো হয়, সেরকম কতগুলো অংশ বেরিয়ে আসে অনুনালিকায় আসলে, যেগুলো এর আগে আমি বলেছিলাম। সেই অনুনালিকাগুলোকে তখন বলা হচ্ছে কি অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মি বেরিয়ে আসে এবং অ্যাস্ট্রাল রশ্মিগুলো ক্রমশ বড় হতে শুরু করে এবং বেম বা স্পিন্ডেল গঠন করতে শুরু করে। এই হলো প্রোফেজ দশার প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবার প্রোফেজ এবং মেটাফেজ দশার মাঝখানে বললাম একটা সময় রয়েছে, যেই সময়কালটাকে বলা হচ্ছে প্রো মেটাফেজ দশা। এই প্রো মেটাফেজ দশাতেই আসলে কি হয়, প্রো মেটাফেজ দশার মধ্যেই ওই নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের যে পর্দাটা রয়েছে, সেই পর্দাটা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিওলাস, সেটা তোমাকে তখন বলা হয়নি, নিউক্লিওলাস খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে নিউক্লিওলাসটাও সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস আর থাকে না। আর কি হয় না, বেমের যে গঠন বা স্পিন্ডেলের যে গঠন, সেই গঠনটা সম্পূর্ণ হয়ে যায়। তারপরেই যে অংশ, যে সময়টা শুরু হয়, সেই সময়টাকে বলা হচ্ছে কি মেটাফেজ বা মেটাফেজ। কথাটার অর্থ কি, মেটা কথাটার অর্থ হলো মাঝখান। তো পরবর্তী, অর্থাৎ মাঝের যে দশাটা মাইটোসিস কোষ বিভাজন, সেটাকেই বলা হচ্ছে কি মেটাফেজ। এই মেটাফেজ দশাতে কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোম তাদের যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা রয়েছে এবং সেন্ট্রোমিয়ারের মধ্যে যে কাইনেটোকোর রয়েছে, সেই কাইনেটোকোরের সাহায্যে কি হয়, যে বেমটা তৈরি হয়েছে, সেই বেমের একটা মাঝামাঝি জায়গা, যে জায়গাটাকে আমি বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল বা ইকুয়েটোরিয়াল রিজিয়ন বলা হয়, সেই জায়গাটায় এসে কিন্তু যুক্ত হয় এবং মানে বেমের সাথে যুক্ত হয়ে সেই ইকুয়েটোরিয়াল রিজিয়নটা বা বিষুব অঞ্চলে এসে উপস্থিত হয় এবং সেটা ওই যে বিষুব তলে বা নিরক্ষীয় তলে যে এসে সজ্জিত হচ্ছে, তার ফলে এই যে তলটা তৈরি হচ্ছে, এই তলটাকেই বলা হচ্ছে কি তোমার মেটাফেজ প্লেট বা মেটাফেজ তল। এই মেটাফেজ তলে প্রত্যেকটা ক্রোমোজোম কীরকমভাবে বিন্যস্ত থাকে না, প্রাণীকোষের ক্ষেত্রে যে বড় ক্রোমোজোমগুলো, সেই বড় ক্রোমোজোমগুলো থাকে বাইরের দিকে, মানে পরিধির দিকে কোষের, আর যে ছোট ক্রোমোজোমগুলো, সেই ছোট ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে থাকে মেটাফেজ প্লেটের। আর মেটাফেজ দশা হলো কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা, মানে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা নয়। আর প্রোফেজ দশার কথা যেটা বলেছিলাম, সেই প্রোফেজ দশাটা কিন্তু দীর্ঘতম দশা, মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশা হচ্ছে প্রোফেজ।